12 মাস এবং 24 মাসের নর্মাল যে আমাদের রেটটা চলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস হাইক হয়ে যাবে। অঙ্কিতা লাইফ কোডটি তোমরা ব্যবহার করতে পারো এই ক্ষেত্রেও, এবং যদি মনে হয় না এখন করতে পারছি না বাট খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই চেঞ্জ হওয়ার আগেই তোমরা সাবস্ক্রিপশনটি নিয়ে নাও, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ লঞ্চ করা হচ্ছে। এখানে WBCS প্রিলিমসকে ফোকাসে রেখে একটি স্কলারশিপ মক টেস্ট অ্যারেঞ্জ করা হবে, এবং সেই মক টেস্টে তোমাদের ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডাররা ডিফারেন্ট প্রাইজ পেয়ে থাকবে। প্রাইসটা এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে তোমার ক্যাপাসিটি কতটা রয়েছে বাদবাকি অন্যান্য লার্নারদের থেকে। এখানে আলাদা আলাদা বুস্ট আপ সিরিজ এখানে লেখা রয়েছে, রিকালেকশন সিরিজ লেখা রয়েছে, যেগুলি WBPSCর ফ্রি টেস্ট ক্যাটাগরিতে পড়ছে। প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে, এর জন্য সাবস্ক্রিপশন নেওয়ার কোনো প্ল্যানিংয়ের দরকার নেই। শুধু যখন আমাদের সাথে যুক্ত থাকছো অ্যাপটি ইনস্টল করো, ইনস্টলের টাইমেও যদি কোনো কোড জানতে চায় অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে নাও সেক্ষেত্রেও। এখানে আনসার রাইটিং এর একটি ব্যাচ আসছে তোমাদের জন্য WBCS এবং WBPSI মেনের ক্ষেত্রে। এই কোর্সটি তোমাদের ডিউরেশন 3 মান্থসের থাকবে, এবং এখানে বেঙ্গলি ইংলিশ দুটি সেকশনই তোমাদের কভার করানো হবে। মিশন খাকির কোর্স রয়েছে, খাকি যাদের স্বপ্ন তারা আমাদের সাথে যুক্ত থাকো এই কোর্সে। এবং এখানে WBCS প্রিলিমস এবং মেন্সের 2023 যাদের টার্গেট, 2023 মানে অনেকটা পিছনে যাদের টার্গেট, তাদের জন্য একটি ব্যাচ আসছে, রেজলিউশন ব্যাচ, কারণ এখন থেকে তো নিজেদেরকে তৈরি করতে হবে সেই ব্যাচটার জন্য। সো এক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের সাথে সেক্ষেত্রে পার্টিসিপেট করতে পারো যদি তোমাদের প্রয়োজনীয়তা থাকে। প্লাস লার্নারদের এই শিডিউল দেওয়া রইল, যারা অলরেডি প্লাস নিয়েছো তাদের আমি বরাবর বলে থাকছি যে নিজেরা মক টেস্ট রোজ দেবে, নিজেদের পড়াশোনাটা একটু কমপ্লিট হয়ে গেলে নিজেদের পজিশনটাকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং স্পেশাল ক্লাসের যে ফিচারগুলো আমরা পাচ্ছি, যারা এখানে স্পেশাল লার্নার রয়েছে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, ভাবছে নেবে কি নেবে না, তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। যখন স্পেশাল ক্লাসেসগুলো প্রোভাইড করা হবে তোমাদের সাথে, তখন তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, এবং স্পেশাল ক্লাসে আমাদের সাথে যুক্ত থেকে দেখবে ইন্টারঅ্যাক্টিভ সেশনস তোমরা পেয়ে যাবে। লার্নাররা এখানে আমরা MCQ ফরম্যাটে তোমাদের সাথে কানেক্টেড থাকি, যখন তোমরা এখানে পোলে পার্টিসিপেট করতে পারবে, নোটিফিকেশন পেয়ে যাবে, কখনো কোনো ক্লাস মিস হবে না তোমাদের। আফটার দি ক্লাস লেকচার নোট ডাউনলোড করে নিতে পারবে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটিমাত্র ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারছো। সো সাবস্ক্রিপশনের প্যাকেজের কথা আগেই বলা রইল, এই 12 মাস 24 মাসের প্রাইসটা অনেকটা বেশি, এবং সেই প্রাইসটাই 22% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। তাই যদি তোমাদের মনে হয় সাবস্ক্রিপশন নেবে, সাবস্ক্রিপশন নিয়ে নাও। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও তোমাদের প্রিয় টিচারের কাছ থেকে। নিজেদের জীবনের যে প্রয়োজনীয় শিক্ষাগুলো রয়েছে তোমাদের আগামী দিনের পরীক্ষাকে উত্তীর্ণ করার জন্য, সেই দিকে আমাদের সাথে যুক্ত থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের সেশনটি চলো শুরু করা যাক। আজকের টপিকটি একটু নোন টপিক হয়তো অনেকের কাছে, বাট এই টপিকটির সিগনিফিকেন্স ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ঠিক কতটা সেটি আজকের সেশনে আমি তোমাদের বলার চেষ্টা করব। চেষ্টা করো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, আইডিয়া টপিকটি সম্পর্কে পুরোপুরিভাবে ক্লিয়ার করার। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অথবা আর্মি মানে HRA কোথাকার? কানপুর, অক্টোবর 1924-এর ঘটনা আমরা পড়ছি। সো HRA কানপুরের ঘটনা যখন আমরা পড়ব, এই অ্যাসোসিয়েশন তথা মানে অথবা আর্মি যে কোনো একটা টার্ম এখানে আমাদের অপশানে আসতেই পারে যে ফুল ফর্ম কি, HR এর ফুল ফর্ম কি। দুটো কখনো একসাথে আসবে না, যে কোনো একটা আসতে পারে, তো ভালো করে দেখে নাও। এবার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এরা অ্যাক্টিভ কি করে হলো, এবং কাকরি কনস্পিরেসির মতন ঘটনাতে এরা কিভাবে কানেক্টেড হলেন, পুরো স্টোরিটাই আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব।
নর্দার্ন ইন্ডিয়াতে রিভলিউশনারি reorganized by veterans like শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল, যোগেশ চ্যাটার্জি। নর্দার্ন ইন্ডিয়ার ইতিহাসে 1924-এর সময়কালে রিভলিউশনারিদেরকে আমরা রিঅর্গানাইজড হতে দেখতে পাচ্ছি এবং সেখানে কারা কারা রয়েছেন? শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল এবং যোগেশ চ্যাটার্জি। এবার মাইন্ডে হয়তো একটা প্রশ্ন আসছে যে রিঅর্গানাইজেশন কথাটা আছে কেন? রিঅর্গানাইজেশন কথার অর্থ কি? এরা আগে অলরেডি অর্গানাইজ ছিল, কিছু কারণে হয়তো তারা অফ ছিল, তারপরে আবার সেটা রিঅর্গানাইজড হয়েছে, তাই তো? তো এই যে রিঅর্গানাইজেশনের এই কনসেপ্টটা কিভাবে এলো সেটা একটু আমরা বুঝে নিই, বোঝার চেষ্টা করি। দেখো, আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কাল 1914 থেকে 1918 এই যে সময়কাল আমরা দেখতে পাচ্ছি। সো 1914 টু 1918 এর এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এই যে ডিউরেশন, এই ডিউরেশনে আমরা এখানে দেখতে পাই যে এই যে সময়কালটাতে এখানে ব্রিটিশরা অনেক কিছু, অনেক প্রপোজালস দেয় ইন্ডিয়ানদেরকে এবং বলেন যে আফটার দি ওয়ার তোমাদের এই বেনিফিটগুলো দেওয়া হবে। বাট 1914 থেকে 18-এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড হলো, বেনিফিট তো আমরা কিছু পেলামই না, উল্টে আমরা যেটা পেলাম 1919-এ ব্ল্যাক অ্যাক্ট, যেটি আমাদের রাউল্যাট অ্যাক্ট নামে পরিচিত। এবার এই যে ব্ল্যাক অ্যাক্ট, রাউল্যাট অ্যাক্ট আমরা পেলাম, এই রাউল্যাট অ্যাক্টে আমরা দেখতে পারলাম যে আমরা বেনিফিট তো আদতে কিছু পাইনি, সাথে আরো একটা জিনিস পেয়েছি, দ্যাট ইজ মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম। 1909-এ মরলে-মিন্টো রিফর্মে, মরলে-মিন্টো এখানে কমিউনালিজমকে, কমিউনাল রিপ্রেজেন্টেশনকে এখানে এনেছে, কমিউনালিজম নয়, কমিউনাল রিপ্রেজেন্টেশন এখানে এনেছে, মুসলিমদের আলাদা রিপ্রেজেন্টেশন এখানে এনেছে। এবার মুসলিমদের আলাদা রিপ্রেজেন্টেশন আনার জন্য কমিউনালিজম ইনডাইরেক্টলি বেড়ে গিয়েছে। মন্টেগিউ চেমসফোর্ড এই যে রিফর্ম 1919-এর এই যে সময়কালটাতে, এই মন্টেগিউ চেমসফোর্ড রিফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এই রিপ্রেজেন্টেশন কমিউনিটি বেসড যেগুলি চলছিল সেগুলি ধীরে ধীরে বাড়ছে, সেগুলি কমছে না, কন্টিনিউয়াস সেটা বাড়ছে। এবার এই যে রিপ্রেজেন্টেশন যেটি ধীরে ধীরে বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার অন্য একটি ঘটনা, যেই ঘটনাতে আমরা এখানে বলতে পারি যে আলটিমেটলি এই যে সময়কালটা চলছে, গান্ধীজি 1915-তে চলে এসেছেন। এবার গান্ধীজি 1915-র 9 জানুয়ারি ইন্ডিয়াতে যখন পা দিলেন, তারপরে সেই সময় হোম রুল মুভমেন্ট আমরা দেখতে পারলাম এবং রিইউনিয়ন দেখতে পারলাম এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটদের মধ্যে। আমরা দেখতে পারলাম 1917 এবং 1918-তে গান্ধীজির ইনিশিয়াল বেশ কিছু মুভমেন্ট, যাতে গান্ধীজি সাকসেসফুল হলেন। এবং 1919-এর এই যে ঘটনা রাউল্যাট অ্যাক্ট, তাতে সকলেই একই সাথে আঘাতপ্রাপ্ত হলেন। সাথে আরো একটি ঘটনা ঘটল 1919-এ, দ্যাট ইজ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এই জালিয়ানওয়ালাবাগ এই যে ম্যাসাকারটি এখানে আমরা দেখতে পারলাম, এই ম্যাসাকারে আমরা ফোকাসড এখানে দেখতে পারলাম যে অনেকগুলি নির্দোষ প্রাণ চলে গেল জেনারেল ও ডায়ারের নির্দেশে। এই যে জেনারেল ও ডায়ার, তিনি এই নির্দোষ মানুষগুলির উপর যে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পরবর্তী সময় তার তো কোনো শাস্তি হয়নি, উল্টে ব্রিটিশরা তাদেরকে সাপোর্ট করেছে। এই ঘটনাতে সকলেই আঘাতপ্রাপ্ত হলো এবং গান্ধীজি ডিসিশন নিলেন নন কোঅপারেশন মুভমেন্ট আমরা লঞ্চ করব। গান্ধীজি যখন নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করার প্ল্যানিং করলেন 1920-তে, তখন সবাই মিলে গান্ধীজিকে সাপোর্ট করলেন, কারণ গান্ধীজি তখন পপুলার হয়ে গেছেন,
সকলে গান্ধীজিকে বিশ্বাস করলেন। মডারেটদের উপর কিন্তু কারোর বিশ্বাস নেই, কিন্তু গান্ধীজিকে সবাই বিশ্বাস করলেন। কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই যখন আমরা 1922-এর চৌরি চৌরার ঘটনা, 4th-5th ফেব্রুয়ারি যে কোনো একটি ডেট আমাদের পরীক্ষাতে আসতে পারে, অ্যাগ্রেশন যখন এলো, তখন 1922-এ এই চৌরি চৌরার ইনসিডেন্টে এখানে আমরা দেখতে পারলাম সমস্যা। এখানে যখন অ্যাগ্রেশনের এলো, ভায়োলেন্সের এলো, গান্ধীজি বললো নন কোঅপারেশন মুভমেন্ট আমরা বন্ধ করে দেবো। ঠিক সেই সময় কংগ্রেসের মধ্যেও ডিভিশন হলো। 1923-এ স্বরাজ পার্টির ফরমেশন হলো, কংগ্রেস স্বরাজ পার্টির ফরমেশন হলো, যাদের মধ্যে নো চেঞ্জার প্রো চেঞ্জারের মধ্যেও আবার ডিভিশন হলো। একদল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করতে চায়, একদল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করতে চায় না। এই পার্টিসিপেশন চায় বা চায় না এর মাঝেই লড়াই চলতে থাকে এবং স্বরাজ পার্টির ফরমেশন হয়। এবার এতগুলো স্টোরি আমি কেন বললাম? এতগুলো স্টোরি আমি বললাম কারণ এই যে শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল, যোগেশ চ্যাটার্জি, এনাদের মতন ব্যক্তিত্বরা তারা চেয়েছেন, তারা সব সময় সাপোর্ট চেয়েছেন। কোথাকার সাপোর্ট চেয়েছেন? তারা সাপোর্ট চেয়েছেন কংগ্রেসের থেকে, বাট কিন্তু সেইভাবে কখনো সাপোর্ট পাননি। কারণ 1915-র পর থেকে যখন গান্ধীজি এখানে এলেন এবং 1920-র পরে গান্ধীজির হাতেই যখন কংগ্রেসের ম্যাক্সিমাম পাওয়ারটা থাকলো, গান্ধীজি কিন্তু ভায়োলেন্সকে জায়গা দেয়নি বা এক্সট্রিমিস্ট মুভমেন্টকে জায়গা দেয়নি, সেভাবে সাপোর্ট করেনি। তো এনারা একটু রেভলিউশনারি ছিলেন, একটু এক্সট্রিমিস্ট ঘেঁষা বলতে পারি। নিও রেভলিউশন এদের দ্বারাই আসে। এরাও কিন্তু 1920-তে গান্ধীজিকে সাপোর্ট করেছিলেন, গান্ধীজিকে বিশ্বাস করেছিলেন। 1922-এ যখন চৌরি চৌরার মুভমেন্টটা হলো, গান্ধীজিকে সকলে মিলে রিকোয়েস্ট করেছিলেন আপনি মুভমেন্ট বন্ধ করবেন না, নন কোঅপারেশন মুভমেন্ট খুব সুন্দরভাবে চলছে, আমরা এগিয়ে নিয়ে যাই। বাট গান্ধীজি কিন্তু সেটি বন্ধ করে দেন। তখন এনারা আবার রিঅর্গানাইজড হন। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে এনারা রিঅর্গানাইজড কিভাবে হলেন। এবার এই রিভলিউশনারিদের ভিউ পয়েন্ট কি ছিল? যে তারা তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অল ইন্ডিয়া লেভেলে, একটা অল ইন্ডিয়া লেভেলের অর্গানাইজেশনের দ্বারা রাখবে এবং যাদের মধ্যে ক্লোজ কোঅর্ডিনেশন থাকবে। কারণ কোনো একটা জিনিসের অ্যাচিভমেন্ট তখনই সম্ভব যখন কোঅর্ডিনেশন থাকে, তাতে কোঅর্ডিনেশন ছাড়া তো অ্যাচিভমেন্ট সম্ভব নয়। এবার অক্টোবর 1924-এ তারা কানপুরে দেখা করলেন এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অথবা আর্মির এখানে আমরা দেখতে পারলাম ফাউন্ডেশন করা হলো বেশ কিছু অবজেক্টিভের দ্বারা। টু ওভারথ্রো দ্য ব্রিটিশ রুল থ্রু অ্যান আর্মড রেভলিউশন। কারণ ব্রিটিশরা ভয় দেখাতো তাদের এই আর্মস দিয়ে, তারা গুলি করে দেবে, তারা এখানে আমাদের প্রাণ নাশ করে দেবে। সবাই তো ভয়ে, প্রাণের ভয়ে সবাই ব্রিটিশদের অবগত থাকতো এবং ভারতবাসীদের কাছে সেই আলাদা আলাদা যে বলা যেতে পারে যে কি বলবো, মানে পাওয়ার, মিলিটারির যে এক্সটেনশন, মিলিটারির সুপিরিয়রিটি, অ্যাডভান্সমেন্ট, এডুকেশন কিংবা তাদের মধ্যে যে মডার্নাইজেশন ছিল সেটা ভারতবাসীদের মধ্যে একটু ল্যাক করতো। তো আমাদের এখানকার রিভলিউশনারি অ্যাক্টিভিটিতে অনেক সময় আমরা দেখতে পারতাম ব্রিটিশদের সাথে আমাদের শুধুমাত্র সেই জায়গা থেকে একটা গ্যাপিং আসছে। সেই জন্য আর্মড রেভলিউশন এখানে করতে হবে, ব্রিটিশদেরকে ব্রিটিশদের মতন করে জবাব দিতে হবে। টু এস্টাবলিশ ফেডারেল রিপাবলিক অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া with a government elected on the basis of adult franchise. কি ফেডারেল রিপাবলিক অফ দি ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, মানে প্রত্যেকটা স্টেট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে কি তাদের ইউনিয়ন স্টেটগুলো, আমাদের এখানেও তখনকার টাইমে যে প্রভিন্সেসগুলো ছিল সেগুলোকে ইউনাইটেড করা, ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া করা, ফেডারেল রিপাবলিক গভর্নমেন্ট তৈরি করা, ফেডারেলিজম। ঠিক আছে, ফেডারেলিজম মানে সেন্টারের সাথে স্টেটের ক্ষমতার যে ব্যবহার সেটা যেন অপব্যবহার না হয় এবং গভর্নমেন্টে যে থাকবেন তিনি ইলেক্টেড থাকবেন, সিলেক্টেড নন। কিভাবে ইলেক্টেড থাকবেন?
অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের রেসপেক্টে, ভোটের রেসপেক্টে। এবার এই যে এইচআর এর আইডিওলজি, তারা সোশ্যাল, রিভলিউশনারি এবং কমিউনিস্টিক প্রিন্সিপালে বিলং করতে, কমিউনালিজম নয়, কমিউনিস্টিক। সো তাদের মধ্যে ইকুয়ালিটিটা ইম্পর্টেন্ট ছিল এবং তাদের ম্যানিফেস্টো, এই যে রিভলিউশনারির যে ম্যানিফেস্টো, সেটা লেখা হয়েছিল শচীন সান্যালের দ্বারা। declared that abolition of all system which make the exploitation of a man by man possible. so তিনি প্রত্যেকটা এমন এক্সপ্লয়টেশন যেটা চলছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের, এক্সপ্লয়টেশনের যে সিস্টেমস গুলো আছে সেই সিস্টেমগুলোকে পুরো নষ্ট করে দিতে চেয়েছিলেন, পুরোপুরি বন্ধ করে দিতে চেয়েছিলেন। ন্যাশনালাইজেশন চেয়েছিলেন রেলওয়ের, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি অন লাইনস অফ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের তখন এই সময় আগুন জ্বলছে, তাদের ন্যাশনালিজম তুঙ্গে, তাদের দ্বারা আমরা ইন্সপায়ার্ড হয়েছি। HRA also planned to start peasant and labor organization and work towards an organized armed revolution. তারা প্ল্যান করছে যে সমাজের যারা নিম্ন বর্গের রয়েছে, যে কোনো লেবার ক্লাস, যে কোনো এখানে চাষি যাদের হয়তো সিকিউরিটি নেই, তাদের কাজে আর্ম রেভলিউশন করা। এইচআর এর যে লিডাররা তারা ডিসাইড করলো অর্গানাইজ করবে গভর্নমেন্টের ডাকাতি। কেন? কারণ যে কোনো একটি অ্যাক্টিভিটি রান করাতে গেলে লাগে টাকা। ফাইন্যান্স কে করবে? কারণ এখানে তো কংগ্রেস সাপোর্ট করছে না, তাহলে ফাইন্যান্স করাটা খুব দরকার। তো তাদের অ্যাক্টিভিটিকে ফাইন্যান্স করার জন্য কিংবা আর্ম রেভলিউশন করার জন্য তাদের টাকার দরকার, প্লাস আর্মসের দরকার। তো তারা প্ল্যান করলো কাকোরি রবারি কেস তারা করবে। 9 অগস্ট 1925 10 জন রিভলিউশনারি এইচআর এর তারা কি করলো, 8 নাম্বার ডাউন ট্রেন যেটি সাহারানপুর থেকে লখনৌতে কাকরিতে যাচ্ছিল, স্মল ভিলেজ স্টেশন নিয়ার লখনৌ, তারা কি করলো, লুট করলো এবং সেখানে রেলওয়েতে নিয়ার অ্যাবাউট 8,000 টাকার মতন ছিল, সেখান থেকে টাকাও লুট করলো। লার্জ নাম্বার এখানে তারা পরবর্তী টাইমে দেখা গেল অ্যারেস্ট হয়ে গেল এবং এই ঘটনাকেই আমরা কাকরি রবারি কেস বলে থাকি। এবার এই ঘটনাতে একটা ঘটনা মানে দুর্ভাগ্যবশত একজনের প্রাণ গিয়েছিল, যে প্রাণটি যাওয়ার ফলস্বরূপ সমস্যা হয় এবং ব্রিটিশরা অজুহাত পেয়ে যায় এনাদেরকে অ্যারেস্ট করার এবং এনাদের উপর খুনির চিহ্নটা লাগানোর। ধরে নেওয়া হয় এই এইচআর এর লিডাররা তারা এই মুভমেন্টের মাধ্যমে শুধুমাত্র নিজেদেরকে ফান্ড প্রোভাইড করতে চেয়েছিলেন তা নয়, তারা চেয়েছিলেন সাধারণ মানুষরাও যাতে বোঝে যে ন্যাশনালিজমের জন্য এই দল কিছু করছে। এবং এই ট্রায়াল হলো, তাদের সাথে জেলে টর্চার হলো, তাদেরকে বাধ্য করা হলো তাদের যে স্ট্রাইক চলছে সেটাকে এন্ড করার। রামপ্রসাদ বিসমিল তবুও কিন্তু জেলের মধ্যে থেকে তিনি এখানে কন্টিনিউয়াসলি ডিজায়ার করে গেছেন, ইউথদেরকে বলেছেন যে গিভ আপ দ্য ডিজায়ার ফর রিভলভার পিস্তল, নট টু গেট ইনভলভ ইন সিক্রেট কনস্পিরেসিস বাট টু ওয়ার্ক ইন ওপেন মুভমেন্ট। বলেছেন ওপেনলি মুভমেন্ট করো, ইউথকে বলেছে শুধুমাত্র রিভলভার আর পিস্তল রাখলে হবে না, সিক্রেটলি কনস্পিরেসি করলে হবে না, ওপেনলি মুভমেন্ট করো। তিনি বলেন কমিউনাল হারমোনি বজায় রাখো, সকলের সাথে মিলে কাজ করো, ব্রিটিশ রুলকে এন্ড করার জন্য কোঅর্ডিনেশন দরকার। আসাফুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়িকে সেন্টেন্স করা হয় ডেথ এবং তাদের ফাঁসি হয়ে যায়। মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে জানতে চায় কাদের কাদের ফাঁসি হয়। আসাফুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল ও রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ি। এবার এই যে 4 যাদেরকে আমরা দেখতে পারলাম, তারা ভীষণ রকম ভাবে দেখা যায় যে তাদের জীবনের শেষ সময়ে এনকারেজ করেছেন, এনরমাস কারেজ ছিল তাদের। কারণ খান এবং বিসমিল তারা এখানে স্তোত্র পাঠ করেছেন গীতা থেকে, কোরআন থেকে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের মধ্যে আবার 4 জনকে
এখানে কালাপানিতে সারা জীবনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। চন্দ্রশেখর আজাদ অনলি এইচআর এর লিডার ছিলেন, তিনি পালিয়ে যেতে পেরেছিলেন এবং তিনি আস্তে 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 এখান থেকেও কিন্তু একটু বড় মাপের ঘটনা ঘটাতে আগামী দিনে সক্ষম হন। আগামী কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। উত্তরপ্রদেশের গভর্নমেন্ট রিসেন্টলি এই যে কাকোরি ট্রেন রবারি কেস বা কাকোরি কনস্পিরেসি কেসকে চেঞ্জ করে নাম করেছে কাকোরি ট্রেন অ্যাকশন। কারণ আমাদের জন্য তো এটা কনস্পিরেসি নয়, আমাদের জন্য ফ্রিডম মুভমেন্ট। এটি ফ্রিডম মুভমেন্টের পার্টে রবারি কথাটা বলা, কনস্পিরেসি বলা, সেটি খুবই অপমানজনক। তো কাকোরি কাণ্ড কনস্পিরেসিকে এখানে এই মুহূর্তে কাকোরি ট্রেন অ্যাকশনে চেঞ্জ করা হয়েছে এবং এখানে দেখা যায় যে এই যে ঘটনা, their act was a glorious one using the derogatory word কাণ্ড would only marring their image, hence ডিসিশন এখানে রাখা হয়েছে কাণ্ডকে অ্যাকশনে চেঞ্জ করার। এবং 1927 ডিসেম্বর মাসের 19 তারিখে ফ্রিডম ফাইটার এই যাদের নাম বললাম, রামপ্রসাদ বিসমিল, আসফুল্লাহ খান, রোশন সিং, এনাদের যে হ্যাং করা হলো, যারা এখানে কানেক্টেড ছিলেন, তো সেক্ষেত্রে শহীদ এদেরকে সম্মান জানানোটাও দরকার। তো এক্ষেত্রে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857কে নিয়েও যেমন কোশ্চেন মার্ক হয়, তো টাইম টু টাইম আমাদের ইতিহাসের পাতায় এই অ্যাক্টিভিটিগুলিকে নিয়েও কথা বলা হয়। হোপফুলি আমরা এই কনসেপ্টটি সম্পর্কে অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। এবং এই পুরো সেশনের থেকে যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই যে চারজনের নাম আসফুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী, এবং ডেটটা 9th অগস্ট 1925 এবং 8 নম্বর ডাউন ট্রেন কোথা থেকে, সাহারানপুর টু লখনৌ। এই কটা জিনিস পড়ে নিলে এবং গল্পটা তোমরা শুনে নিলে আমার মনে হয় না এখান থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে। এবং বর্তমানে এর নাম হয়েছে কাকোরি ট্রেন অ্যাকশন। আরো সুন্দরভাবে আমাদের ইতিহাসকে জানতে, শিখতে, বুঝতে গেলে আমাদের সাথে কানেক্টেড থাকো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমাকে তোমরা অ্যাড ডেডিকেটও করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।